আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এনার্জি। ইন আওয়ার ডেইলি লাইফ, the word work is used for some sort of exertion, যেটা ফিজিক্যাল হতে পারে বা মেন্টালও হতে পারে, or for various activities such as while writing, reading or eating we say that we are doing work. কিন্তু ফিজিক্সে ওয়ার্ক বলতে আমরা কি বুঝবো? তাহলে ফিজিক্সে ওয়ার্কের একটা রিলেশন থাকবে ফোর্সের সঙ্গে আর ডিসপ্লেসমেন্টের সঙ্গে। তাহলে ওয়ার্ক ইজ সেড টু বি ডান only when a force acts on a body and causes the body to move in the direction of force. তার মানে একটা ফোর্স যখন একটা বডির উপরে অ্যাপ্লাই হলো এবং সেটাতে সার্টেন ডিসপ্লেসমেন্ট কজ করলো, সেইটা আমরা বলতে পারবো যে ওয়ার্ক ইজ সেড টু বি ডান। যদি ফোর্সটা একটা বডির উপরে অ্যাপ্লাই হওয়ার ফলে বডিটার কোনো ডিসপ্লেসমেন্ট না হয়, যদি ডিসপ্লেসমেন্ট জিরো থাকে, তাহলে ওয়ার্ক ডানও হবে না, ওয়ার্ক ডান ইজ অলসো জিরো। তাহলে আমরা কম্বিনেশন অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক ডানটাকে এভাবে ডিফাইন করতে পারি যে ওয়ার্ক ইজ সেড টু বি ডান when a force applied on a body makes the body move। মানে ফোর্সটা একটা ডিসপ্লেসমেন্ট কজ করছে বডিতে, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট। একটা ম্যান একটা কারকে পুশ করছে, একটা সাইক্লিস্ট প্যাডেল করছে, একটা হর্স একটা কার্টকে পুল করছে, একটা বয় সিঁড়ি দিয়ে ওপরে হাঁটছে, সমস্ততে তারা কি করছে? ওয়ার্ক পারফর্ম করছে। কিন্তু একটা ম্যান একটা ওয়ালকে পুশ করছে, পুশিং আ ওয়াল, পুশিং আ ওয়াল, তাহলে ওয়ালটা মুভ করবে না, মানে ডিসপ্লেসমেন্ট জিরো হচ্ছে। তাহলে ওয়ার্ক ডান কত হবে? ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয় তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু জিরো আসবে। তাহলে নো ওয়ার্ক ইজ সেড টু বি ডান। একটা কুলি একটা হেভি লোড নিয়ে মাথায় একটা হেভি লোড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট থাকবে না এই কেসেও, তাহলে ওয়ার্ক ডান এই কেসেও কি হবে? জিরো হবে। কুলিটা যদি এগিয়ে যেত লোডটা নিয়ে, তাহলে আমি বলতে পারতাম যে সে কিছুটা ওয়ার্ক করছে। আমরা দুটো ফোর্স কনসিডার করছি, F1 F2। এমন ভাবে কনসিডার করব যে F1 ইজ গ্রেটার দেন F2। ঠিক আছে, তাহলে এরা যদি এস ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করে, তাহলে যার ফোর্সটা যে ফোর্সটার ম্যাগনিটিউড বেশি সেই কেসেই ওয়ার্ক ডানটা বেশি হবে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু F1 ইন্টু এস ফার্স্ট কেসে, আর ডাব্লিউ টু ইকুয়ালস টু F2 ইন্টু এস। তাহলে আমরা দেখেছিলাম যে F1 ইজ গ্রেটার দেন F2। তাহলে F1 যদি F2 এর চেয়ে বেশি হয়, তাহলে নিশ্চয়ই W1 ইজ গ্রেটার দেন W2। আবার সিমিলারলি দুটো ফোর্স সেম ম্যাগনিটিউডের, ফার্স্ট একটা ডিসপ্লেসমেন্ট S1 কজ করেছে, তারপর একটা ডিসপ্লেসমেন্টটা S2 করেছে। তাহলে S2 ইজ গ্রেটার দেন S1 যদি বলি, তার মানে নিশ্চয়ই ওয়ার্ক ডানটা সেকেন্ড কেসে বেশি হবে কম্পেয়ার টু ফার্স্ট কেস। তার মানে ওয়ার্ক ডানটা অ্যাকচুয়ালি শুধুমাত্র ফোর্সের ওপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে ম্যাগনিটিউড অফ ফোর্সের ওপরে আর ডিসপ্লেসমেন্ট, যে ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট দুটোর ওপরেই ডিপেন্ড করছে। সেই জন্য ওয়ার্ক ডান ইজ দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। ওকে, এবার আমি সাপোজ এখানে একটা বডি রয়েছে, এই বডিটা আমি এখানে ফোর্স দিলাম, বডিটা এইভাবে ফোর্স দেওয়ার ফলে বডিটা যদি এইভাবে ইনক্লাইন প্লেন বরাবর উঠে যায়, তখন একটা সার্টেন অ্যাঙ্গেল যদি এটা থিটা থাকে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা বলতে পারি এফ এস কস থিটা। তার মানে এখানে কিন্তু এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করছি,
এখানে ফোর্সের ডিরেকশনে কিন্তু ডিসপ্লেসমেন্টটা নেই, ফোর্স এদিকে অ্যাপ্লাই করেছি, ডিসপ্লেসমেন্ট এদিকে। তাহলে আমরা ডেফিনেশন অনুযায়ী জানি যে ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট ইন ডিরেকশন অফ ফোর্স। তাহলে এখানে ফোর্সের ডিরেকশনে কি আছে, এস কস থিটা আছে, অ্যাঙ্গেলটাকে কনসিডার করেছি। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমাদের কি এসছে, এফ এস কস থিটা। এটা ওয়ার্ক ডানের এক্সপ্রেশন। থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল, থিটাটা এখানে কি কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট ইন ডিরেকশন অফ ফোর্স, এই এস কস থিটাটা, থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, আমি এভাবেও লিখতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু এফ ভেক্টর ডট এস ভেক্টর, ডাব্লিউ ইকুয়ালস টু এফ ভেক্টর ডট এস ভেক্টর। যদি থিটা ইকুয়ালস টু 0 হয়, তার মানে ডিসপ্লেসমেন্টটা ফোর্সের ডিরেকশনে, এস ইন ডিরেকশন অফ ফোর্স, ডিসপ্লেসমেন্টটা যদি ফোর্সের ডিরেকশনে হয়, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস 0 হয়ে যাবে, আর কস 0 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি আসবে, এফ ইন্টু এস। ওকে, তাহলে একটা বডি ফ্রিলি ফল করছে, একটা বডি ফ্রিলি ফল করছে আন্ডার গ্র্যাভিটি, তাহলে ওয়ার্ক ডান আমি এখানে কি বলতে পারবো, ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ইন্টু এস, এটা কি হয়ে যাবে, পজিটিভ। তাহলে যখন ডিসপ্লেসমেন্টটা ফোর্সের ডিরেকশনে থাকবে, তখন অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, আর ওয়ার্ক ডান কি হয়ে যাবে, পজিটিভ। একটা কুলি কি করছে, লোডের ওপর কাজ করছে, কুলি ডাজ ওয়ার্ক অন দ্য লোড when he raises it up against the force of gravity, ঠিক আছে? তাহলে যখন এই লোডটাকে রেস করছে, তাহলে আমাদের ওয়ার্ক ডানটা এই কেসে কত আসবে, ওয়ার্ক ডান ইকুয়ালস টু এম জি এইচ, এটাও কি পজিটিভ ওয়ার্ক ডান। এগুলো হচ্ছে সব এক্সাম্পলস অফ পজিটিভ ওয়ার্ক। নেক্সট কেসে দেখবো আমরা এক্সাম্পলস অফ জিরো ওয়ার্ক ডান। তাহলে যদি ডিসপ্লেসমেন্টটা ফোর্সের সঙ্গে নর্মালি থাকে, তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ নর্মাল টু দ্য ডিরেকশন অফ ফোর্স, তাহলে আমাদের থিটার ভ্যালু কত আসবে, 90 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, cos 90 এই ভ্যালুটা হচ্ছে 0, cos 90 ভ্যালু কত, 0। তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ এস cos 90, তার মানে কত আসবে, 0। তাহলে এটা কেস অফ 0 ওয়ার্ক ডান, যখন ডিসপ্লেসমেন্টটা ফোর্সের নর্মাল বরাবর রয়েছে, ফোর্সের ডিরেকশনে। তাহলে একটা পুলি একটা হরাইজন্টাল গ্রাউন্ডে হেঁটে যাচ্ছে একটা লোড নিয়ে তার মাথায়, ঠিক আছে? নো ওয়ার্ক ইজ ডান এগেইনস্ট দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। কেন? কারণ ডিসপ্লেসমেন্ট আর ফোর্সটা নর্মাল, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তাদের মাঝে। একটা সার্কুলার পাথে যখন একটা বডি মুভ করছে, তখনও ফোর্স আর ডিসপ্লেসমেন্টটা কি থাকে, পারপেন্ডিকুলার থাকে, মানে এদের মাঝে অ্যাঙ্গেলটা কি হয়, 90 ডিগ্রি। তখনও ওয়ার্ক ডান কত, 0। এই কেসে ওয়ার্ক ডানটা হচ্ছে 0, এটা এফ আর এদিকে হচ্ছে এস, তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কন্ডিশন ফর 0 ওয়ার্ক ডান কি হবে, নাম্বার 1 হচ্ছে এস যদি 0 হয়, আর নাম্বার 2 হচ্ছে থিটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে ডিসপ্লেসমেন্ট ইজ পারপেন্ডিকুলার বা নর্মাল টু দ্য ডিরেকশন অফ ফোর্স। আচ্ছা, যদি ডিসপ্লেসমেন্টটা ফোর্সের ডিরেকশনের অপোজিট থাকে, ফোর্সের ডিরেকশনের অপোজিট থাকে, তখন থিটার ভ্যালু হয় কি 180 ডিগ্রি। তাহলে cos 180 এই ভ্যালুটা কত আসবে, -1। তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ এস cos 180, তাহলে cos 180 হচ্ছে -1, তাহলে মাইনাস এফ ইন্টু এস, ওয়ার্ক ডান হচ্ছে নেগেটিভ, ওয়ার্ক ডান ইজ নেগেটিভ। তার মানে এখানে কি হচ্ছে, যে ফোর্সটা এদিকে যদি থাকে, তাহলে তাকে যে অপোজ করছে, এটা হচ্ছে অপোজিং একটা ফোর্স, এই কন্ডিশনটা আসবে, তখনই তার অ্যাঙ্গেল এদের মাঝে 180 তৈরি হয়। একটা বডি যখন সারফেসে মুভ করছে, তাহলে সামনের দিকে ফোর্স হচ্ছে এফ,
তার অপোজিট দিকে ফ্রিকশন কাজ করছে স্মল এফ, এদের মাঝে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ ফ্রিকশন, ওয়ার্ক ডান বাই ফোর্স অফ ফ্রিকশন, এটা কি আসবে নেগেটিভ। এটা এক্সাম্পল অফ নেগেটিভ ওয়ার্ক ডান। একটা বল অফ মাস এম, একটা এম মাসের বল আপওয়ার্ড থ্রো করছে, ঠিক আছে, একটা হাইট এইচ এ। তাহলে ডিসপ্লেসমেন্টটা ফোর্স অফ গ্র্যাভিটির উল্টো দিকে, এটা এইচ, তাহলে যে এইচটা ডিসপ্লেসমেন্ট আর ফোর্স অফ গ্র্যাভিটি কি তলার দিকে। তাহলে এদের মাঝে অ্যাঙ্গেল কি ক্রিয়েট হয়েছে, এটা যদি হাইটটা হয় এই দিকে যদি এমজি হয়, তাহলে এদের মাঝে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। তাহলে এই কেসেও কি ওয়ার্ক ডান হচ্ছে নেগেটিভ। ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স, ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স আমরা এইভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন এফ ডট ডিএক্স। ওকে, এটা আমরা আরো হায়ার ক্লাসে ডিটেলসে পড়বো। আমরা ফোর্স আর ডিসপ্লেসমেন্টের একটা গ্রাফ প্লট করছি, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এই ফোর্স আর ডিসপ্লেসমেন্টের গ্রাফ থেকে যদি আমরা এরিয়াটা বার করতে পারি, তাহলে আমাদের ওয়ার্ক ডানটা এখান থেকে বেরিয়ে যাবে। ওয়ার্ক ডান বাই ফোর্স অফ গ্র্যাভিটি, ফোর্স অফ গ্র্যাভিটি, এটা কি ফর্মুলা আসবে এফ ইন্টু এস। আচ্ছা, এফ ইকুয়ালস টু এম ইন্টু জি, আর এসটা হচ্ছে এই হাইট, তাহলে ডাব্লিউ ওয়ার্ক ডান বাই ফোর্স অফ গ্র্যাভিটি, এটা কি আসবে এম জি এইচ। ওকে, একটা বয়, তার মাস হচ্ছে এম, সে এইচ হাইট আপওয়ার্ড মুভ করছে, ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান কি আসবে মাইনাস এম জি এইচ। এটা হচ্ছে ওয়ার্ক ইজ ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি অন দ্য বয়, ওয়ার্ক ডান বাই ফোর্স অফ গ্র্যাভিটি অন দ্য বয়। আর ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ কখন হবে, এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই বয় এগেইনস্ট ফোর্স অফ গ্র্যাভিটি, এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই বয় এগেইনস্ট ফোর্স অফ গ্র্যাভিটি। নেক্সট আমরা পড়বো ইউনিটস অফ ওয়ার্ক। তাহলে আমরা জানি ওয়ার্ক ইকুয়ালস টু ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন আর ডিসপ্লেসমেন্ট ইউনিট হচ্ছে মিটার। তাহলে 1 জুল ইকুয়ালস টু 1 নিউটন ইন্টু 1 মিটার। আমরা বলতে পারি 1 joule of work is said to be done when a force of 1 Newton displaces a body, when a force of 1 Newton displaces a body through a distance, through a distance of 1 meter in its own direction, in its own direction. বিগার ইউনিটস তো আছে কিলোজুল, মেগাজুল, গিগাজুল। 1 kilojoule equals to 10 to the power 5 3 joule, sorry, 1 megajoule equals to 10 to the power 6 joule, and 1 gigajoule equals to 10 to the power 9 joule. সিজিএস ইউনিট কি হবে আর্গ, সিজিএস ইউনিট ওয়ার্ক ডানের সিজিএস ইউনিট হচ্ছে আর্গ, এসআই ইউনিট হচ্ছে জুল। এবার 1 জুল ইকুয়ালস টু আমরা লিখেছিলাম 1 নিউটন ইন্টু 1 মিটার। আচ্ছা, 1 নিউটন মানে কত ডাইন, 10 টু দি পাওয়ার 5 ডাইন, সিজিএস ইউনিটে কনভার্ট করলাম। আর 1 মিটার মানে 10 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে দুটোকে অ্যাড করো, তাহলে 10 টু দি পাওয়ার 5 প্লাস 2 মানে 7 ডাইন সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটার মানে আর্গ, 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে এটা এসআই আর সিজিএস ইউনিটের মধ্যে রিলেশন। আমাকে যদি 1 আর্ক কে ডিফাইন করতে দেয়, আমরা কিভাবে ডিফাইন করব, আমরা 1 আর্ক কে এভাবে ডিফাইন করতে পারি, যখন 1 ডাইন ফোর্স
একটা বডিকে ডিসপ্লেস করছে টু আ ডিস্টেন্স অফ 1 সেন্টিমিটার ইন ইটস ওন ডিরেকশন, তখন ওয়ার্ক হচ্ছে 1 আর্ক। 1 জুল ইকুয়ালস টু 10⁷ আর্ক। নেক্সট আমরা পড়বো হচ্ছে পাওয়ার। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম পাওয়ার? The rate of doing work, rate of doing work, এটাকে আমরা পাওয়ার বলবো। তাহলে পাওয়ার ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। তাহলে পাওয়ার কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে? কতটা ওয়ার্ক ডান হয়েছে, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই দ্য সোর্স, আর টাইম টেকেন বাই দ্য সোর্স টু ডু দ্য ওয়ার্ক। আমাদের যদি একটা কনস্ট্যান্ট ফোর্স এফ একটা বডির ওপর অ্যাক্ট করে বডিটাকে ওপরে এস ডিসপ্লেসমেন্ট কজ করে, তাহলে আমরা জানি ওয়ার্ক ডান সমান ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট। পাওয়ার ইকুয়ালস টু কি? ওয়ার্ক ডান বাই টাইম। তাহলে ডাব্লিউর জায়গায় এফ ইন্টু এস বসালাম, তলায় টি। তাহলে আমি এভাবে লিখতে পারি এফ মাল্টিপ্লাইড বাই এস বাই টি। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে ভেলোসিটি। তাহলে পাওয়ার সমান ফোর্স ইন্টু অ্যাভারেজ ভেলোসিটি। তুমি যদি ম্যাগনিটিউডটাকে কনসিডার করো তাহলে তুমি এভাবেও লিখতে পারো যে পাওয়ার ইকুয়ালস টু ফোর্স মাল্টিপ্লাইড বাই অ্যাভারেজ স্পিড। ম্যাগনিটিউড অফ ভেলোসিটিটাই স্পিড হয়ে যাচ্ছে যদি ডিরেকশন কনসিডার না করি। এবার পাওয়ারের ইউনিটস হচ্ছে ওয়াট। ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে ডিনোট করবো। এসআই ইউনিট অফ পাওয়ার হচ্ছে ওয়াট। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? 1 ওয়াট ইকুয়ালস টু 1 জুল বাই 1 সেকেন্ড। তাহলে 1 জুল অফ ওয়ার্ক ইজ সেড টু বি ডান ইন 1 সেকেন্ড। The power spent is said to be 1 ওয়াট। যদি 1 জুল অফ ওয়ার্ক 1 সেকেন্ডে পারফর্ম হয় তাহলে পাওয়ার কতটা স্পেন্ড হয়েছে? 1 ওয়াট। বিগার ইউনিটস কি? কিলোওয়াট, মেগাওয়াট, গিগাওয়াট। গিগা মানে হচ্ছে 10⁹, মেগা মানে 10⁶, আর কিলোওয়াট মানে 10⁵। আরো দুটো ইউনিটস আছে পাওয়ারে, সেটা হচ্ছে মিলিওয়াট আর মাইক্রোওয়াট। 1 মাইক্রোওয়াট ইকুয়ালস টু 10⁻⁻6 ওয়াট, আর 1 মিলিওয়াট ইকুয়ালস টু 10⁻³ ওয়াট। আচ্ছা, 1 ওয়াট ইকুয়ালস টু আমরা জানি 1 জুল/সেকেন্ড সমান 10⁷ আর্গ/সেকেন্ড। আমরা পাওয়ারের আরেকটা ইউনিটস দেখবো, সেটা হচ্ছে হর্স পাওয়ার। হর্স পাওয়ার কি? 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট ইকুয়ালস টু 0.746 কিলোওয়াট। এটা একটা ইউনিট অফ পাওয়ার যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ লার্জলি ইউজ হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, তার মানে ওয়ার্ক আর পাওয়ারের মধ্যে কি ডিফারেন্স হলো? তাহলে ওয়ার্ক সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আর পাওয়ার আমরা দেখলাম ডাব্লিউ বাই টি। আচ্ছা, ওয়ার্ক ডানটা টাইমের উপরে ডিপেন্ড করে না, ডাজ নট ডিপেন্ড অন টাইম, ডাজ নট ডিপেন্ড অন টি। আর এটা কি করে? ডিপেন্ড করে টাইমের উপরে। এসআই ইউনিট ওয়ার্ক ডান হচ্ছে জুল, পাওয়ারের এসআই ইউনিট হচ্ছে ওয়াট। নেক্সট হচ্ছে এনার্জি। এনার্জি, তাহলে এনার্জি হচ্ছে বডি কেপেবল অফ ডুইং ওয়ার্ক ইজ সেড টু পজেস এনার্জি। তাহলে একটা বডি এনার্জি প্রসেস করছে মানে হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্যাট দ্য বডি ক্যান পারফর্ম। একটা বডি যখন ওয়ার্ক করছে এনার্জি ডিক্রিজ করছে। যদি বডিটার উপরে ওয়ার্ক পারফর্ম হয়, ইফ ওয়ার্ক ইজ ডান অন দ্য বডি, তখন তার এনার্জি কি হয়ে যাবে? ইনক্রিজ করবে। তার মানে whenever work is done there is always a transfer of energy। তাহলে ওয়ার্ক যখন হচ্ছে always there is a transfer of energy। Thus energy and work are related to each other। তাহলে capacity of a body to do work, capacity of a body to do work is called energy।
ওকে, এনার্জি হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ওয়ার্ক ও স্কেলার কোয়ান্টিটি, ওয়ার্ক এনার্জি দুটোই কি স্কেলার কোয়ান্টিটি। নেক্সট আমরা দেখবো ইউনিটস অফ এনার্জি। তাহলে এসআই ইউনিট অফ এনার্জি হচ্ছে জুল, এসআই ইউনিট অফ এনার্জি হচ্ছে জুল, আর সিজিএস ইউনিট অফ এনার্জি কি আর্গ। আমরা আগেই পড়েছি 1 জুল ইকুয়ালস টু 10⁻⁷ আর্গ। এনার্জি বিগার ইউনিটস আছে, সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার আর হচ্ছে ওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার আর ওয়াট আওয়ার। তাহলে 1 ওয়াট আওয়ার, 1 ওয়াট আওয়ার কিভাবে ডিফাইন করতে পারবো? এনার্জি স্পেন্ড বাই আ সোর্স অফ পাওয়ার 1 ওয়াট ইন 1 আওয়ার। 1 ওয়াট আওয়ারটাকে এইভাবে ডিফাইন করতে পারি যে এনার্জি স্পেন্ড বাই আ সোর্স অফ পাওয়ার 1 ওয়াট ইন 1 আওয়ার। তাহলে 1 ওয়াট আওয়ার ইকুয়ালস টু 1 ওয়াট মাল্টিপ্লাইড বাই 1 আওয়ার। আচ্ছা, 1 ওয়াট সমান 1 জুল/সেকেন্ড ইন্টু 1 আওয়ার সমান 3600 সেকেন্ড। তাহলে আমি এটাকে বলতে পারি 3600 জুল সমান 3.6 কিলো জুল। এই রিলেশনটা পেয়ে গেলাম। আচ্ছা, 1 কিলোওয়াট আওয়ার এটাকে কিভাবে ডিফাইন করতে পারবো? এনার্জি স্পেন্ড বাই আ সোর্স অফ পাওয়ার 1 কিলোওয়াট ইন 1 আওয়ার। তাহলে 1 কিলোওয়াট ইন 1 আওয়ার, তাহলে 1 কিলোওয়াট সমান 10⁻³ জুল/সেকেন্ড ইন্টু 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এখান থেকে আসবে 3.6 ইন্টু 10⁻⁶ জুল, তাহলে 3.6 মেগাজুল। হিটের একটা ইউনিট আছে ক্যালোরি, এটা এনার্জিরও ইউনিট। তাহলে এটা হিট এনার্জি জেনারেলি মেজার করা হয় ক্যালোরিতে। তাহলে 1 ক্যালোরি ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড ইন রেজিং দ্য টেম্পারেচার, raising the temperature of 1 gram of water from 14.5 degree centigrade to 15.5 degree centigrade, তার মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড রাইস। এটা জুলের সঙ্গে কিভাবে রিলেটেড? 1 জুল ইকুয়ালস টু 0.24 ক্যালোরি, বা 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.18 জুল। 1 kilocalorie equals to 1000 calorie equals to 4180 জুল। এনার্জি আর একটা ইউনিট আছে ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট। এনার্জি অফ অ্যাটমিক পার্টিকেলস, যেগুলো খুব ছোট অ্যাটমিক পার্টিকেলস, তাদের এনার্জি এটাতে মেজার করা হয়। তাহলে আমি বলতে পারি 1 electron volt is the energy gained by an electron, gained by an electron when it is accelerated, when it is accelerated through a potential difference of 1 volt, through a potential difference of 1 volt। তাহলে আমরা 1 electron volt equals to 1.6 into 10⁻⁻19 জুল, এই রিলেশনটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট আমরা পড়বো হচ্ছে ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি, ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি। এবং এনার্জি, মেকানিক্যাল এনার্জি যে দুটো ফর্ম আমরা জানি, সেটা হচ্ছে পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি। তাহলে এনার্জি পসেসড বাই আ বডি বাই ভার্চু অফ ইস চেঞ্জ পজিশন বা কনফিগারেশন, এনার্জি পসেসড বাই আ বডি বাই ভার্চু অফ ইটস চেঞ্জ কনফিগারেশন or position or changed position
এই এনার্জিটাকে আমরা কি বলতে পারি? পোটেনশিয়াল এনার্জি। এটা ইউ দিয়ে ডিনোট করা হয়, ইউ সিম্বল। একটা বডি একটা হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ডে রাখা আছে, এইচ হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ডে, তাহলে এর মধ্যে কি আছে? পোটেনশিয়াল এনার্জি রয়েছে ডিউ টু ইটস পজিশন। একটা স্ট্রেচড রাবার স্ট্রিং, স্ট্রেচড রাবার স্ট্রিং, এর মধ্যেও পোটেনশিয়াল এনার্জি স্টোর আছে। এই পোটেনশিয়াল এনার্জিটাকে আবার ডিফারেন্ট টাইপসে ডিভাইড করতে পারি। নাম্বার ওয়ান, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। নাম্বার টু, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। Potential energy possessed by a body due to the force of attraction on the earth is called gravitational potential energy. Okay? আর ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কি? একটা এক্সটার্নাল ফোর্স যখন একটা বডিতে অ্যাপ্লাই হয়েছে, তাহলে তার কনফিগারেশন চেঞ্জ হয়ে যাবে, শেপটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইলাস্টিসিটি হচ্ছে এমন একটা প্রপার্টি যার জন্য বডিটা তার অরিজিনাল কনফিগারেশনটা গেইন করে যায়, অরিজিনাল পজিশনটা বা অরিজিনাল কনফিগারেশনটা সে গেইন করে আফটার রিমুভাল অফ এক্সটার্নাল ফোর্স। তাহলে the potential energy possessed by the body in the deformed state, in the deformed state due to the change in configuration, এটাকেই আমরা বলবো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ডিউ টু চেঞ্জ ইন কনফিগারেশন। এটাকে আমরা কি বলছি? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিকে আমরা ইউ দিয়ে ডিনোট করলাম, ইউ ইকুয়ালস টু এম জি এইচ। তাহলে পোটেনশিয়াল এনার্জি সবসময় ক্যালকুলেট করব হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড, হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড থেকে। ওকে, ধরো আমাকে বলে দিয়েছে এই টোটাল হাইটটা হচ্ছে এইচ, এটা এ পয়েন্ট থেকে সি পয়েন্ট অব্দি হাইট এইচ। আমার এতটা পয়েন্ট, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট হচ্ছে হাইট হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে বাদ বাকিটা কত হবে? এইচ মাইনাস এক্স। তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জির সময় যদি হাইটটা নিতে হয় বি পয়েন্টে, তাহলে আমরা সবসময় গ্রাউন্ড থেকে ক্যালকুলেট করবো, সি থেকে বি নেবো, এ থেকে বি না। হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড, তার মানে বি পয়েন্টে যদি ক্যালকুলেট করতে হয় ফ্রম গ্রাউন্ড থেকে ক্যালকুলেট করবো, তার মানে কি আসবে? এম জি এইচ মাইনাস এক্স আসবে, হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড। একটা বডিকে এইচ ওয়ান হাইট থেকে এইচ টু হাইটে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি এখানে এইচ টু গ্রেটার দেন এইচ ওয়ান, তাহলে গেইন ইন পোটেনশিয়াল এনার্জি কি আসবে? ইউ ইকুয়ালস টু এম জি এইচ টু মাইনাস এইচ ওয়ান। নেক্সট আমরা পড়বো কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি বলতে এনার্জি পজেসড বাই আ বডি বাই ভার্চু অফ ইটস স্টেট অফ মোশন, by virtue of its state of motion, by virtue of its state of motion, এটাকে আমরা কি বলবো? কাইনেটিক এনার্জি। এটা কে সিম্বল দিয়ে আমরা ডিনোট করবো, ক্যাপিটাল কে। একটা ফাস্ট মুভিং স্টোন, একটা কার ইন মোশন, মুভিং হ্যান্ডস অফ আ ক্লক, সবার মধ্যে কি আছে? কাইনেটিক এনার্জি সে প্রসেস করছে। সাপোজ আমরা ধরলাম একটা বডি যার মাস হচ্ছে এম, এটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। ঠিক আছে, এটা একটা অপোজিং ফোর্স, অপোজিং ফোর্স এফ দিয়ে এটাকে স্টপ করলাম। তার মানে অপোজিং ফোর্স থাকা মানে হচ্ছে রিটার্ডেশন থাকবে, রিটার্ডেশন তৈরি হবে। তাহলে বডিটা এস ডিস্টেন্স ট্রাভেল করলো রেস্টে আসার আগে, আমি অপোজিং ফোর্স দিয়ে যখন থামালাম তার আগে সে এস ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাহলে আমরা বলতে পারি যে রিটার্ডিং ফোর্স এফ ইকুয়ালস টু মাস ইনটু রিটার্ডেশন। রিটার্ডিং ফোর্স এফ সমান আমরা মাস ইনটু রিটার্ডেশন বলতে পারি, তাহলে এম ইনটু এ। এবার কাইনেটিক এনার্জি অফ বডি equals to work done by retarding force in stopping it.
তাহলে আমরা বলতে পারি কে ইকুয়ালস টু এফ ইন্টু এস। এবার আমাদের এসটাকে বার করতে হবে, তাহলে আমরা ইকুয়েশন অফ মোশন ইউজ করব। আমরা ইনিশিয়াল ভেলোসিটিটাকে ধরে নিচ্ছি ভি, ইনিশিয়াল ভেলোসিটি ইউটাকে ভি ধরে নিচ্ছি, আর ফাইনালি বডিটা এসে রেস্ট এসছে, মানে স্টপ হয়ে গেছে রিটার্ডিং ফোর্স দেওয়ার পরে, তাহলে ফাইনাল ভেলোসিটি কত? 0। তাহলে ইকুয়েশন অফ এটা হচ্ছে রিটার্ডেশন, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, এটা ইকুয়েশন অফ মোশন। তাহলে ভি কত? 0। ইউ এর জায়গায় আমি ভি ধরেছি ভি স্কোয়ার প্লাস 2 ইন্টু এর জায়গায় কি আসবে? মাইনাস এ, কারণ রিটার্ডেশন, আর এটা এস। তাহলে এস ইকুয়ালস টু আমাদের কি আসবে? ভি স্কোয়ার বাই টুয়াইস এ। এবার এখানে সাবস্টিটিউট করো, ফোর্সের জায়গায় মাস ইন্টু অ্যাক্সেলারেশন, আর রিটার্ডেশনের জায়গায় ভি স্কোয়ার বাই টুয়াইস এ। এই ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি আসবে? হাফ এম ভি স্কোয়ার। ওকে, এবার কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের মধ্যে কি রিলেশন? আমরা জানি মোমেন্টাম ইকুয়ালস টু প্রোডাক্ট অফ মাস ইন্টু ভেলোসিটি, আর কাইনেটিক এনার্জি আমরা এইমাত্র এক্সপ্রেশন বার করেছি হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি ইকুয়ালস টু এখান থেকে কি আসছে? পি বাই এম। এই ভি এর ভ্যালুটাকে নিয়ে গিয়ে এইখানে পুট করব, তাহলে কাইনেটিক এনার্জি সমান কি আসবে? হাফ এম পি বাই এম তার স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি পি স্কোয়ার ইকুয়ালস টু 2m কে, তাহলে পি ইকুয়ালস টু রুট ওভার টুয়াইস এম কে। এটা কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের মধ্যে রিলেশন। অথবা যদি কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম এইভাবে বার করতে পারতাম, পি স্কোয়ার বাই টুয়াইস এম, এই দুটো এক্সপ্রেশনই কারেক্ট ছিল। নেক্সট টপিক, ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম। আমরা যদি একটা ফোর্সকে অ্যাপ্লাই করি ইন ডিরেকশন অফ মোশন অফ দ্য বডি, তাহলে তার অ্যাক্সেলারেশনটা বাড়বে, আর কাইনেটিক এনার্জিও কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে এই ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি, এটা কার সঙ্গে ইকুয়াল হবে? ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অন দ্য বডি। এই যে কাইনেটিক এনার্জি যে বাড়ছে, সেটা কার সঙ্গে সমান হবে? ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অন দ্য বডি। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা বলতে পারি, অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি থিওরেম, work done by a force, work done by a force on a moving body is equal to the increase in kinetic energy. Okay, তাহলে আমরা লিখতে পারি W equals to final kinetic energy minus initial kinetic energy equals to, এটা চেঞ্জ হলো, চেঞ্জটাকে ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এটাই হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। তাহলে একে প্রুফ করব। আমি সাপোজ ধরে নিচ্ছি একটা বডি, তার মাস হচ্ছে m, সেটা একটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ নিয়ে মুভ করছে। এবার এর উপর একটা কনস্ট্যান্ট ফোর্স এফ অ্যাপ্লাই করলাম, তাহলে এটা একটা অ্যাক্সেলারেশন প্রডিউস হলো এ। তাহলে এই অ্যাক্সেলারেশনটা প্রডিউস হওয়ার ফলে বডির ভেলোসিটিটা, ইনিশিয়াল ভেলোসিটিটা চেঞ্জ হয়ে ফাইনাল ভেলোসিটি ভি হয়ে গেল। তাহলে আমরা দেখলাম ফোর্স সমান মাস ইনটু অ্যাক্সেলারেশন। আচ্ছা, ওয়ার্ক ডান বাই ফোর্স ইকুয়ালস টু ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্টের জায়গায় আমি এস লিখেছি। এবার এই এসটাকে বার করবো ইকুয়েশন অফ মোশন দিয়ে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। তাহলে কি আসবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান টুয়াইস এ এস। তাহলে এস ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টুয়াইস এ। তাহলে এখানে পুট করে দেবো এম ইন্টু এ, আর এস এর জায়গায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টুয়াইস এ। এই এ ক্যান্সেল, তাহলে আমি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি, আর এটাই হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেম প্রুভ হয়ে গেল। এটাই হচ্ছে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। এবার কাইনেটিক এনার্জি ডিফারেন্ট টাইপস,
তাহলে কাইনেটিক এনার্জি ডিফারেন্ট কি টাইপস হবে? নাম্বার 1, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। ট্রান্সলেশনাল, একটা বডি স্ট্রেট লাইন পাতে মুভ করছে, একটা কার স্ট্রেট লাইন পাতে মুভ করছে, একটা ফ্রিলি ফলিং বডি, একটা মলিকিউল, মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সবার মধ্যে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি রয়েছে। আর একটা টাইপস হচ্ছে রোটেশনাল। রোটেশনাল কাইনেটিক এনার্জি, বডিটা একটা ফিক্সড অ্যাক্সিসে অ্যাবাউটে রোটেট করছে, একটা স্পিনিং টপ, একটা রোটেটিং হুইল, সবার মধ্যে কি আছে? রোটেশনাল কাইনেটিক এনার্জি। অ্যাটমস ইন আ ডাইঅ্যাটমিক মলিকিউল, সেটা হচ্ছে সবার মধ্যে রোটেশনাল কাইনেটিক এনার্জি রয়েছে। নাম্বার 3 হচ্ছে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। এই ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি কি? টু অ্যান্ড ফ্রো মোশন অ্যাবাউট ইটস মিন পজিশন। টু অ্যান্ড ফ্রো মোশন অ্যাবাউট ইট মিন পজিশন, তাহলে এর মধ্যে যে এনার্জিটা প্রসেস হবে সেটা হচ্ছে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। একটা ওয়্যার ক্ল্যাম্প করা আছে বোথ এন্ডসে, যখন একটা মাঝে স্ট্রাক করলাম, মাঝে যখন স্ট্রাইক করলাম তখন কি হবে? এটা ভাইব্রেট করবে, এর মধ্যে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি আছে। একটা রোলিং বল and the wheel of running vehicle have both translational and rotational kinetic energy simultaneously. একটা রোলিং বল, একটা হুইল অফ রানিং ভেহিকেল, তাদের মধ্যে সাইমেলটেনিয়াসলি রোটেশনাল কাইনেটিক এনার্জিও থাকে, আবার ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জিও থাকে। নেক্সট আমরা বিভিন্ন ট্রান্সফরমেশন অফ এনার্জি দেখব, কিভাবে কি ট্রান্সফরমেশন হচ্ছে। ধরো ডাইনেমো, ডায়নেমো যে ইনস্ট্রুমেন্টটা, সে কি করছে? মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে, ইলেকট্রিক এনার্জি। যদি রিভার্স প্রসেস করতে হয় তাহলে আমাদের কি ইউজ করব? মোটর। এখানে ট্রান্সফরমেশন অফ এনার্জি দেখতে পেলাম। আচ্ছা, ইলেকট্রিক্যাল এনার্জি, এটার থেকে যদি হিট এনার্জি কনভার্সন দেখাতে হয় তাহলে কিসের সাহায্যে? ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক আয়রন। আবার যদি হিট এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি হয় সেটা হচ্ছে থার্মোকাপল। ইলেকট্রিক থেকে সাউন্ড, ইলেকট্রিক থেকে সাউন্ড এনার্জি, এটা লাউড স্পিকার, লাউড স্পিকার কনভার্ট ইলেকট্রিক টু সাউন্ড। আর সাউন্ড থেকে ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে মাইক্রোফোন। ইলেকট্রিক এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল থেকে কেমিক্যাল, এটা ব্যাটারি চার্জিং এর সময় হয়, চার্জিং আ ব্যাটারি। আর কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল, এটা সেল যখন ইউজ করছি, সেল ইন ইউজ। কেমিক্যাল থেকে লাইট, কেমিক্যাল থেকে লাইট এনার্জি, এটা লাইটেড ক্যান্ডেল, লাইটেড ক্যান্ডেল। আর লাইট থেকে কেমিক্যাল কিসে হবে? ফটোসিনথেসিস। ইলেকট্রিক্যাল থেকে লাইট, এটা লাইটেড ইলেকট্রিক বাল্বে হবে, লাইটেড ইলেকট্রিক বাল্ব। আর লাইট থেকে ইলেকট্রিক্যাল কিসে হবে? ফটো সেলের। আমরা ডিফারেন্ট ট্রান্সফরমেশন অফ এনার্জিস এখানে দেখলাম, একটা এনার্জি থেকে অন্য এনার্জি কিভাবে কনভার্সন হচ্ছে। এবার মেকানিক্যাল এনার্জি যখন আদার ফর্মে চেঞ্জ হয় সেটা সবসময় কাইনেটিক এনার্জি ফর্মে হয়, পোটেনশিয়াল ফর্মে হয় না। সেটা সবসময় কাইনেটিক এনার্জি ফর্মে হয়, পোটেনশিয়ালের ফর্মে হয় না। দ্য স্টোরড যে পোটেনশিয়াল এনার্জিটা থাকে সেটা ফার্স্টে কাইনেটিকে চেঞ্জ হয়ে যায়, তারপর কাইনেটিক থেকে আদার ফর্মসে চেঞ্জ হয়। এবার যখন ট্রান্সফরমেশন অফ এনার্জি দেখা যাচ্ছে একটা ফর্ম থেকে ডিজায়ার্ড ফর্মে, তখন এন্টায়ার এনার্জিটা কিন্তু ডিজায়ার্ড ফর্মে চেঞ্জ হয় না। একটা পার্ট কি থাকে? আনডিজায়ারেবল ফর্মে, আনডিজায়ারেবল ফর্মে। ইউজুয়ালি ফ্রিকশনের জন্য যে হিটটা প্রডিউস হয়, তার মানে এটা ইউজফুল নয়, তাই আনইউজফুল বলছি। তাহলে দিস কনভার্সন অফ এনার্জি টু দ্য আনডিজায়ারেবল ফর্ম ইজ নোন অ্যাজ ডিসিপেশন অফ এনার্জি, ডিসিপেশন অফ এনার্জি।
তাহলে পুরো এনার্জিটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না, কিছুটা হিট ডিউ টু ফ্রিকশনের মাধ্যমে লস হয়ে যায়। তাহলে সিন্স দিস পার্ট অফ এনার্জি ইজ নট অ্যাভেলেবেল, এই যে আনডিজারেবল যেটা সেটা অ্যাভেলেবেল নয়, এটা আমরা প্রোডাক্টিভ পারপাস ইউজ করতে পারি না, তাই এটাকে আমরা বলি ডিগ্রেডেড ফর্ম অফ এনার্জি। ডিগ্রেডেড ফর্ম অফ এনার্জি। ওকে, নেক্সট টপিক আমরা পড়বো প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। এখানে দেখো, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি বলছে যে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড nor it can be destroyed, nor it can be destroyed। শুধু এটা কি হবে, it only changes from one form to another, from one form to another। ওকে, তার মানে যদি একটা ইন্টারচেঞ্জ বিটুইন দ্য পোটেনশিয়াল এন্ড কাইনেটিক এনার্জি আমরা দেখতে পাই, টোটাল মেকানিক্যাল এনার্জি রিমেন্স কনস্ট্যান্ট, তার মানে সাম অফ কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে আমাদের, in the absence of frictional force, in the absence of frictional force। ফ্রিকশনাল ফোর্সের অ্যাবসেন্সে এই টোটাল কাইনেটিক আর পোটেনশিয়াল যে সামটা সেটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, তার মানে টোটাল এনার্জিটা সবসময় কি থাকবে, কনজার্ভ থাকবে। এবার একটা ফ্রিলি ফলিং বডির ক্ষেত্রে এই কে প্লাস ইউ সমান কনস্ট্যান্ট, এটা আমরা প্রুফ করব একটা ফ্রিলি ফলিং বডির ক্ষেত্রে। তাহলে কে প্লাস ইউ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা আমরা একটা ফ্রিলি ফলিং বডির ক্ষেত্রে, ফ্রিলি ফলিং বডি এটার ক্ষেত্রে আমরা ভেরিফাই করব। তাহলে আমরা কনসিডার করছি একটা অবজেক্ট এইচ হাইটে রয়েছে গ্রাউন্ড থেকে, ঠিক আছে, এখানে এই পয়েন্টটাকে আমরা, এখানে অবজেক্টটা রয়েছে, এটা আমি এ পয়েন্ট কনসিডার করছি, এখানে একটা গ্রাউন্ডের আগে জাস্ট অ্যাবাভ দ্য গ্রাউন্ড সি পয়েন্ট, আর এখানে সার্টেন একটা ডিস্টেন্সে বি পয়েন্ট কনসিডার করছি। তো এখানে বডিটা রয়েছে, এর ইনিশিয়াল যে ভেলোসিটিটা 0, মাস হচ্ছে এম। বডিটা যখন এইখানে পড়বে তখন বি পয়েন্টে আসার পর তার ভেলোসিটি আমি সাপোজ ধরছি v1, আর যখন সি পয়েন্টে জাস্ট অ্যাবাভ দ্য গ্রাউন্ড আসবে তার ভেলোসিটি আমি ধরলাম ভি। আচ্ছা, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্সটা যদি এক্স হয়, তাহলে বাদ বাকিটা কত হবে, এইচ মাইনাস এক্স। এবার অ্যাট পয়েন্ট এ, অ্যাট পয়েন্ট এ আমরা কে প্লাস ইউটাকে কনস্ট্যান্ট প্রুফ করব। তাহলে এখানে দেখো পয়েন্ট এ তে যেটা হচ্ছে, পয়েন্ট এ তে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু 0, বডিটা রেস্টে ছিল, তাহলে কাইনেটিক এনার্জি কি আসবে, 0 আসবে। পোটেনশিয়াল এনার্জি হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড হলে mgh, তাহলে টোটাল যে এনার্জিটা সেটা সমান কি, কে প্লাস ইউ সমান 0 প্লাস mgh, তাহলে কি আসছে, mgh। ওকে, আচ্ছা, অ্যাট পয়েন্ট বি, পয়েন্ট বি তে এক্স ডিস্টেন্সে ফল করেছে, তাহলে ভেলোসিটিটা অ্যাকোয়ার করেছে সে v1 হয়ে যাবে। তাহলে ইকুয়েশন অফ মোশন ইউজ করছি, v1 স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, ইউ কত 0 ছিল, প্লাস 2 ইন্টু জি ইন্টু এস এর জায়গায় এখন কত লিখবো, এক্স, এস টা কত, এক্স ডিস্টেন্স, তাহলে আমি লিখতে পারি v1 স্কোয়ার ইকুয়ালস টু 2gx। ওকে, কাইনেটিক এনার্জি সমান হাফ এম v1 স্কোয়ার, তাহলে লিখতে পারি হাফ এম ইন্টু 2gx, এই টু ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি আসবে, mgx। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড থেকে ক্যালকুলেট করতে হয়, তাহলে mg ইন্টু এইচ মাইনাস এক্স,
তাহলে টোটাল এনার্জি ইকুয়ালস টু কে প্লাস ইউ, কি আসবে mgx প্লাস mg ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে এটা কত আসবে mgh আসবে। তাহলে এখানেও কনস্ট্যান্ট দেখলাম। আচ্ছা পয়েন্ট সি তে ভেলোসিটিটা কি হয়ে গেছে ভি হয়ে গেছে। তাহলে ইকুয়েশন অফ মোশন ভি স্কোয়ার ইকুয়ালস টু 0 স্কোয়ার ইউ মানে 0 প্লাস 2 ইন্টু জি ইন্টু এখন টোটাল হাইট হচ্ছে এইচ। এখন টোটাল হাইটটা জাস্ট অ্যাবাভ দ্য গ্রাউন্ড, এটা হাইটটা টোটালটা কত আছে এইচ আছে। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2gh। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ইন্টু 2gh, তাহলে কি আসবে mgh। আচ্ছা পোটেনশিয়াল এনার্জি কি আসবে ইউ, পোটেনশিয়াল এনার্জি কি আসবে ইউ, ইউটা কত 0, কারণ এখানে হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড নেই, এইচটা 0। টোটাল এনার্জি সমান কে প্লাস ইউ, তাহলে mgh প্লাস 0, তাহলে এটা কি আসলো mgh। তাহলে তিনটে জায়গাতে এটাও mgh, এটাও mgh, এটাও mgh। টোটাল এনার্জি কি কনজার্ভ, ফুলি ফলিং বডির ক্ষেত্রে আমরা টোটাল এনার্জিটাকে কি ধরেছি কনজার্ভ ধরেছি। তাহলে এটা যদি আমরা একটা এনার্জি ভার্সেস হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড গ্রাফ যদি প্লট করি, একটা গ্রাফ যদি আমরা প্লট করি, তাহলে গ্রাফটা কেমন আসবে? তাহলে এইদিকে আমরা এনার্জি প্লট করেছি ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে হাইট অ্যাবভ গ্রাউন্ড, এটা প্লট করেছি। তাহলে এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর এখান থেকে আমরা ড্র করব কাইনেটিক এনার্জি। তাহলে টোটাল এনার্জি এইটা, টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট। ওকে, তাহলে এইটা হচ্ছে কাইনেটিক, এই যে ডাউন যেটা, আর এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। দেখো যেখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম সেখানে কাইনেটিক এনার্জি কি আসবে মিনিমাম। একটা হাইট h/2, h/2 যদি হাইটটা হয়, তাহলে সেখানে আমাদের ভ্যালুটা কত আসবে এনার্জির mgh/2। এখানে ম্যাক্সিমাম mgh, এটা হচ্ছে মিনিমাম 0। তাহলে এটা হচ্ছে গ্রাফটা। তার মানে এমন দেখলাম যেখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম সেখানে কাইনেটিক এনার্জি মিনিমাম, আবার যেখানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম সেখানে কাইনেটিক এনার্জি কি হবে ম্যাক্সিমাম হবে। এবার এই কনজারভেশন অফ এনার্জিটা পেন্ডুলামের ক্ষেত্রে কি করে অ্যাপ্লিকেবল? পেন্ডুলাম, অসিলেটিং পেন্ডুলাম, তাই আমি একটা পেন্ডুলামকে কনসিডার করেছি। পেন্ডুলামটা এইভাবে অসিলেট করছে, এইগুলোকে বলে এক্সট্রিম পজিশন, আর এইটাকে বলছি মিন পজিশন। তাহলে এটা গ্রাউন্ড লেভেলটা, এইটা এইচ হাইটে রয়েছে, এটা হচ্ছে এইচ হাইট, এটা মিন পজিশন। আচ্ছা তাহলে মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0, কাইনেটিক এনার্জি হচ্ছে mgh, তাহলে টোটাল এনার্জি mgh হবে। আচ্ছা এখানে কি আসবে কাইনেটিক এনার্জিটা 0, পোটেনশিয়াল এনার্জি কি আসবে mgh, আবার এখানেও কাইনেটিক এনার্জি 0, এই এক্সট্রিম পজিশনে পোটেনশিয়াল এনার্জি mgh। তাহলে তিনটে জায়গায় টোটাল এনার্জি mgh আসছে। তাহলে এখানে কনজারভেশন অফ এনার্জি ফর পেন্ডুলামও আমরা শো করে দিলাম। অসিলেটিং পেন্ডুলামের জন্য কনজারভেশন অফ এনার্জিটা আমরা এখানে প্রুফ করলাম। ওকে, তার মানে আমরা দেখছি যে এনার্জিটা একটা ফর্ম থেকে অন্য ফর্মে কনভার্ট হয়, কিন্তু দেয়ার ইজ নো ডিস্ট্রাকশন অফ এনার্জি। Energy can neither be created or nor it can be destroyed. Okay, it can only be changed from one form to another. Next class আমরা এই চ্যাপ্টারের নিউমেরিক্যালস রিলেটেড ডিসকাশন করব। থ্যাংক ইউ।